স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির ফ্লোর গ্লাস সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি হিমাদ্রি রাহা। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থাকবে। বিকেলে রংপুরে বিভাগীয় নির্বাচন কমিশন সদর দপ্তরের হল রুমে ৮ জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে নির্বাচন নিয়ে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের এসব বলেন তিনি। এর আগে সকালে নির্বাচন সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন নাসির উদ্দিন। বলেন, সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন। আর ভোটের সময় এগিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এ সময় সিইসি বলে, নির্বাচন পদ্ধতির উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, তাই আগামী নির্বাচনে কেন্দ্রে ভোটারকে নিয়ে আসাই হবে বড় চ্যালেঞ্জ। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এমনি ইচ্ছা করলো কেউ একটা গোলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দিলে এমন তো না, প্রপার তদন্ত হবে। তো তবে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে না। দেশের মানুষ পরিবর্তনের পাশাপাশি ভালো কিছু চায় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর বাংলাদেশের সেই জন আকাঙ্ক্ষা পূরণ করবে বিএনপি। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন। শহীদ হয়েছেন সেই সমস্ত সম্মেলনে আগামীর বাংলাদেশের চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আপনারা যারা বাইরে থেকে নয় থেকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার গড়ে তুলতে চান, যেগুলো হবে সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা এখানে কার্ডিওলজিস্ট আছেন, তারা বিষয়টি সম্পর্কে ধারণা আছে, এবং অন্য যারা আছেন নিশ্চয়ই আপনাদেরও ধারণা আছে। ঠিক আমার কাছে মনে হয়েছে 5 তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। গত 15 বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। মানুষ পরিবর্তনের সাথে ভালো কিছু চায়, জানান তারেক রহমান। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। 6 বছর পর অনুষ্ঠিত হচ্ছে ড্যাবের জাতীয় সম্মেলন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে ফ্যাসিবাদ বিতাড়িত হলেও এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি মন্তব্য করে সবাইকে সজাগ থাকার এবং রাজনৈতিক দলগুলোর বর্তমান ঐক্যকে আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চসহ 18টি দলের সাথে মতবিনিময়কালে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বলেন, নির্বাচনে জনগণের রায় নিয়ে সকলে মিলে আগামীর বাংলাদেশকে বিএনপির দেয়া 31 দফার ভিত্তিতে গণতান্ত্রিকভাবে পরিচালিত করা হবে। সবাই উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়ার পর মিত্রদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেলে প্রথম দিনের বৈঠকে 25টি সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। বিএনপি ক্ষমতায় এলে রাজনীতিতে প্রতিহিংসা, মারামারি, সন্ত্রাসী থাকবে না, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান দলটির সিনিয়র নেতারা। এছাড়াও অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নামে ভুল তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ এবং জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠক।
এ সময় পতিত ফ্যাসিবাদ দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। সেই ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। তারা বাংলাদেশের কোন রাজনৈতিক দল ছিল না, তারা বাংলাদেশে কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি। তাদের গোড়া আর এক জায়গায়, তারা মরিয়া প্রমাণ করিল তাহাদের গোড়া কোন জায়গায়। এদিকে নয়াপল্টনে জাসাস আয়োজিত 24 এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, যেখানেই চাঁদাবাজি হচ্ছে সেখানেই উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নাম দিচ্ছে একটি দল। যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপিকে আজকে জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে খুলনায় এক আয়োজনে দলের সিনিয়র নেতারা অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে লুটপাট করবে এমন মনগড়া তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আজকে অদ্ভুত সব কথা শুনি। নির্বাচন এর আগে শুনতাম যে এখন নির্বাচন দেওয়া যাবে না, কেন? নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করবে। আরে ক্ষমতায় যাওয়ার আগেই তারা এই ধরনের অনুমান নির্ভর কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শিক্ষা নিয়ে আর কাউকে রাজনীতি করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। এই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য সর্বোচ্চ কাজ করা হবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। নেতৃত্বের দ্বন্দ্বে প্রতিষ্ঠার পর থেকে সপ্তমবারের মতো ভাঙনের মুখে পড়ল হুসেন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টি। খোদ এরশাদের জীবদ্দশায় ভেঙেছে 4 বার। আবারও শনিবার জাপা নামে 10ম কাউন্সিল করেছে জিএম কাদের বিরোধীরা। এতে আনিসুল ইসলাম মাহমুদকে এ অংশের চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে। আর কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো চেয়ারম্যান এবং মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দলের অতীত ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ। গেল 30 জুলাই ঢাকার একটি আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কর্মকাণ্ডের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। জাপার প্রেসিডিয়াম বৈঠকে কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয় 28 জুলাই। তবে ভেন্যুর জটিলতার কথা বলে জিএম কাদের স্থগিত করেন সম্মেলন। আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার শীর্ষ 2 পদের প্রার্থী হতে চাওয়ায় বাধি বিপত্তি। শনিবার রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় আনিসুল এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে 10ম সম্মেলন। জাপা থেকে বের হয়ে আলাদা দল গঠন করা অনেকেই ছিলেন এই সম্মেলনে। দীর্ঘদিন পর এক মঞ্চে দেখা যায় অব্যাহতি পাওয়া দলের অনেক নেতাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মনোনয়ন ও কমিটি বাণিজ্য করে জাতীয় পার্টিকে ধ্বংস করেছে জিএম কাদের, এমন অভিযোগ দল থেকে বের হয়ে আসা কেন্দ্রীয় নেতাদের। দলের ভিতরে বিভক্তি, নেতৃত্ব সংকট এবং মনোনয়ন বাণিজ্যের মতো কিছু অভিজ্ঞতা আমাদের ভাবমূর্তিকে পূর্ণ করেছে। আমরা লক্ষ্য করেছি যে পার্টি থেমে যাচ্ছে, পার্টি টুকরো টুকরো হচ্ছে, পার্টির মধ্যে অনৈক্য হচ্ছে এবং যারা মূল দায়িত্বে তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। যে নেতৃত্ব আসবেন তারা গ্রহণ করেন, তবে আমরা আশা করব যে জাতীয় পার্টি হয়তো আবারও তার গৌরব ফেরত পাবে। জাতীয় পার্টি কোনো আঞ্চলিক দল তো হইতে পারে না, জাতীয় পার্টি একটা লিমিটেড কোম্পানি হইতে পারে না, অথবা এটা কোনো পীরের দরকারও না যে পীরের পরিবর্তে আরেকজন বসবেন তাকে আমরা মালা দিব। জাপার সাবেক নেতা আনোয়ার হোসেন মঞ্জু বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে না তারাই জাতীয় পার্টির সমালোচনা করে। আমাদের সমালোচনা করে কারা? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে, স্বৈরতন্ত্র করে একদিকে, তাদের কথাবার্তা কার্যকলাপ সব স্বৈরতন্ত্রে পড়া। জাতীয় পার্টি অতীতের অন্যায় ও ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চান আনিসুল ইসলাম মাহমুদ। আমরা তো বিপ্লবী পার্টি নই, তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই, জনগণের মতামতকে সম্মান প্রদর্শন করতে চাই। এর আগে 2024 সালে রোশন এরশাদের নেতৃত্বে কাউন্সিলের মাধ্যমে ষষ্ঠবারের মতো ভাঙন দেখা দিয়েছিল দলটিতে। আপনাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি বন্ধ রাখার বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। শনিবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য। বলেন, গত বছরের 17 জুলাইয়ের সমঝোতা অনুযায়ী হলে ছাত্র রাজনীতি বন্ধ থাকছে, তবে এটি কিভাবে বাস্তবায়ন হবে তা সব পক্ষের সাথে আলোচনা করে ঠিক হবে। আইন ও বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামো এবং আসন্ন ডাকসু নির্বাচন সামনে রেখে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে সুনির্দিষ্ট নির্দেশনা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি। 17 জুলাইয়ের যে সমঝোতাটা হয়েছিল তার আলোকে একটা পরিষ্কার আমরা একটা ডিক্লারেশন দিয়েছি। সেটি বাস্তবায়ন করবার জন্য এখন আমাদের যে কর্মপন্থা নির্ধারণ করতে হবে, এটা অনেক খুঁটিনাটি বিষয় আছে, আইনগত বিষয় আছে, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড, সামনে যেহেতু ডাকসু আছে, আমরা সবাই ডাকসুর ব্যাপারে আগ্রহী, ছাত্র সংগঠনের বড় একটা দাবি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। রাজধানীতে দেশীয় অস্ত্রের গুদাম ও বিক্রয় কেন্দ্র থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিষয়ে সেনাবাহিনীর সোহরাওয়ার্দী মেডিকেল ক্যাম্পে প্রেস ব্রিফিং চলছে। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। তল্লাশি চালিয়ে আমরা এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই। এখানে উল্লেখ্য যে এই যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু মানে কাইন্ড অফ গোপনে বিক্রি করা হচ্ছে, সাপ্লাই দেওয়া হচ্ছে। তারা ডিসপ্লেতে রাখেনি জিনিসগুলো, উপরে বিভিন্ন কিচেন আইটেম রেখে ভিতর থেকে গোডাউন থেকে এগুলো তারপরে সাপ্লাই দেওয়া হয়। আজ আমরা এই কাজে জড়িত হিসাবে 9 জনকে গ্রেপ্তার করতে পারি। মোট 3টি দোকান থেকে মূলত এই আইটেমগুলো পাওয়া যায়। এখন এই ক্ষেত্রে আমি আমাদের ব্যবসায়ী সমাজের প্রতি একটা অনুরোধ করব, সেটি হচ্ছে আপনারা কেউ এই ধরনের সামুরাই চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। অনেকেই এগুলো হয়তো সুভেনির হিসাবে সংগ্রহ করেন, কিন্তু দেশের বর্তমান বাস্তবতা হলো এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে এবং এতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। এই প্রবণতা যে কোনোভাবে বন্ধ করতে হবে। আর সাধারণ জনগণের প্রতি আমার একটি অনুরোধ আছে, সেটি হচ্ছে কিশোর গ্যাংয়ের দৌরত্ব বন্ধ করতে হবে এবং ইনশাল্লাহ আমরা তা বন্ধ করবই। আপনাদের আশেপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে আমাদের নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে ইনশাল্লাহ। পরিশেষে আমি বলতে চাই, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে রয়েছে। আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি যাতে দুষ্কৃতিকারীরা কোনো অবস্থাতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সবাইকে ধন্যবাদ। এবার বাংলাদেশি নাগরিকদের জন্য বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এই সিদ্ধান্ত রবিবার থেকে কার্যকর হবে। দীর্ঘদিন পর আবারও সমাগম ঘটবে বাংলাদেশি পর্যটকদের, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আর এই খবর অনেকটাই খুশি কলকাতা সহ মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা। প্রতি বছর পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক খাতে লাখ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে এ ধারাবাহিকতায় পরিবর্তন আসে 2024-এর 5 আগস্টের পর। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর টানাপোড়েন বাড়ে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্কে। বন্ধ করে দেয়া হয় পর্যটন ভিসা, সীমিত করা হয় চিকিৎসা ভিসাও। এ কারণে বাংলাদেশিদের ভারত ভ্রমণে ধস নামে, আর এর প্রভাব পড়ে ভারতের পর্যটন, চিকিৎসা ও অর্থনৈতিক খাতে। এমন পরিস্থিতিতে এবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশি নাগরিকদের মেডিকেল ভিসা নীতি সহজ করা হচ্ছে, আর তা কার্যকর হবে রবিবার থেকে। এমন সিদ্ধান্তে আবারও বেশি সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন, তাই খুশি ভারতীয় হাসপাতাল সংশ্লিষ্টরা। এটা চিন্তাই করিনি যে ওরা আলাদা আমরা আলাদা, আমাদের ল্যাঙ্গুয়েজ, খাবার দাবার, কালচার সবই একই আছে। তো আমরা সেটা চাই না যে কোনো আমাদের মধ্যে একটা ভাগাভাগি হোক। একই আশা ভারতের হোটেল সহ অন্যান্য খাতের ব্যবসায়ীদের। একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, একটু বাঙালিরা বেড়েছে, মেডিকেল ভিসা চেষ্টা করা যায় যে একটু ট্যুরিস্ট ভিসা আমরা পাই, তো এখানে বেটার হয়ে যাবে। আপনারা যেরকম আপ্যায়ন পেতেন তার চেয়ে বরঞ্চ আরো বেশি করে আপ্যায়ন আমরা করব, আপনারা আসুন। যদিও কয়েকদিন আগে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাড়িয়ে 824 টাকার পরিবর্তে 1500 টাকা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।
ইতালির রাজধানী রোমে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইতালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন। ইতালি প্রতিনিধি আমির হোসেন জানান, শুক্রবার স্থানীয় সময় রাত 2টার দিকে রোমের গরত্তে সেলোনিওতে নিজ কফি শপে হামলার শিকার হন রতন। এ সময় তার সঙ্গে থাকা আরও 2 বাংলাদেশিও আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর 3 রাউন্ড গুলি ছোড়ে। এতে কামরুজ্জামান রতনের বুকে ও পায়ে গুলি লাগে। ঘটনার পরপরই পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেয়। কামরুজ্জামান রতন রোমের তোরে স্পাকাতা হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। হামলার কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারণ উদ্ঘাটনের তদন্ত শুরু হয়েছে এবং রতনের সুস্থতার পর বিস্তারিত জানা যাবে। মিরপুরের সমালোচিত কিউরেটর গামিনী ডি সিলভাকে বিদায় করার পথে বিসিবি। লঙ্কান কিউরেটরকে 2 মাসের জন্য বরখাস্ত করেছে বোর্ড, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবির হেড কিউরেটর টনিং হেমিং, তার অধীনে কাজ করবে সব কিউরেটররা। এছাড়া সভায় সিদ্ধান্ত হয়েছে ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি বানিয়ে দেবে বিসিবি। এদিকে বিপিএল এর বিগত আসরগুলোর আর্থিক ঋণ খেলাপি ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বোর্ড। বিসিবির ম্যারাথন সভা, অজস্র এজেন্ডা নিয়ে আলোচনা পরিচালকদের। গণমাধ্যম কর্মীদের অপেক্ষার অবসান 6 ঘন্টা শেষে খোলাসা হলো সভায় নেওয়া সিদ্ধান্তগুলো। গামিনী ডি সিলভার কার্যক্রমে অসন্তুষ্ট বিসিবি। লঙ্কান কিউরেটরকে 2 মাসের টার্মিনেশন লেটার দিয়েছে বোর্ড। 2 বছরের চুক্তিতে হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবেন টনি হেমিং। নেদারল্যান্ড সিরিজ হেমিং এর প্রথম অ্যাসাইনমেন্ট। গামিনী থাকছে কি থাকছে না, কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, গামিনীকে আমরা 1 বছর এক্সটেনশন করা হয়েছে 2 মাসের টার্মিনেশন নোটিশ দেওয়াতে। আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে, সো ওয়্যার উই। কারণ আমরা জানি যে আমরা যেখানে খেলতে যাব ওখানে খেলার জন্য এটা আদর্শ প্রিপারেশন না। বিপিএল এর অনিয়ম নিয়ে কঠোর অবস্থানে বিসিবি। বিগত আসরগুলোতে আর্থিক ঋণ খেলাপি ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বোর্ড। একটা লিস্ট করা হয়েছে যাদের কাছে অ্যাকাউন্ট সেটেতে আছেই, যারা এই ডিফল্ট লিস্টে আছে তাদের এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নতুন করে বানিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বিসিবি। ঋতুপর্ণা চাকমার তার ভিলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা বিল্ড করে দিব। এছাড়া সভায় সিদ্ধান্ত এসেছে বেশ কয়েকটি। পরবর্তী বিপিএল থেকে কাজ করবে আইসিসির ইন্টিগ্রেশন ইউনিট। 4 দিনের এনসিএল এ ঢাকা মেট্রোর জায়গায় খেলবে ময়মনসিংহ বিভাগ। মনোবিদ ডেভিড স্কটের সাথেও চুক্তি বাড়িয়েছে বোর্ড। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।